পরমার সকল প্রমাণ পেয়ে সুদীপার কাছে গিয়ে বলে ওঠে, সুদীপা, আমি এবং তুমি যমজ বোন, আর আমরা সেনগুপ্ত পরিবারের মেয়ে। পরমা তার বাবার কথা বলার ধরন দেখেই বুঝতে পেরে যায় এই লকেটার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, আর সেটার আসল সত্যটা জানার জন্য পরমা সুদীপার আর পিসিমণির সঙ্গে আলাদাভাবে কথা বলে। সুদীপার পিসিমণি বিষয়টাকে আড়াল করার চেষ্টা করলে পরমার সঙ্গে সঙ্গে সুদীপার দিব্য দিয়ে পিসিমণিকে বাধ্য করে আসল সত্যটা বলার জন্য। তখন সুদীপার পিসিমণি পরমাকে বলে ওঠে, তুমি এবং সুদীপা দুজন যমজ বোন, আর সকল ঘটনা এক এক করে পরমাকে খুলে বলতে থাকে। এই সকল কথাগুলো শুনে পরমা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না, আর সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর দেখা যায় পরমার সত্যটা জানার পরে এই বিষয়গুলো সুদীপাকে জানানোর জন্য প্রমাণ সমেত লকেট নিয়ে সুদীপার কাছে যায়, আর তাকে সকল ঘটনা খুলে বললে সুদীপাও এই সকল বিষয় কোনোভাবেই বিশ্বাস করে উঠতে পারে না। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পরমা যখন সুদীপার দায়িত্ব নিতে চায় তখন সেখানে শ্রুতি এসে অপমান করতে থাকে সুদীপাকে নিয়ে, আর তখনই আদিত্য বলে, আপনাকে কে এই পারমিশন দিয়েছে যে আমার স্ত্রীকে অপমান করার? আপনি এটা করতে পারেন না। আমার স্ত্রীর দায়িত্ব আমি একাই নিতে পারব, আপনার মেয়ের প্রয়োজন নেই বা আপনাদের কারোরই প্রয়োজন নেই। তখনই দেখা যায় অভ্র বলে, হ্যাঁ ঠিক বলেছিস ভাই, ওনাদের কোনো হেল্প আমার লাগবে না, আমাদের লাগবে না, আমরা সবাই মিলে সুদীপাকে দেখে রাখব, সুদীপার খেয়াল রাখব, সুদীপার কোনো সমস্যা হবে না। তখনই শ্রুতি বলে ওঠে, হ্যাঁ এখন তো সব কিছু করা হয়ে গেছে, আমার মেয়েকে ফুসলিয়ে মেয়ের কাছ থেকে এতগুলো টাকা নিয়েছ, আমার এখন বড় বড় কথা বলছো যে তোমরাই পারবে, কারণ এখন তো সব কিছু হয়ে গেছে না, টাকা নেওয়া হয়ে গেছে, অপারেশন হয়ে গেছে, এখন আর কি প্রয়োজন, এখন তো আমার মেয়েকে তো ছুঁড়ে ফেলেই দেবে। তখনই দেখা যায় আদিত্য বলে, আপনি এত অপমান করতে পারেন না, আপনি এত কথা কেন বলছেন? তখনই শ্রুতি বলে, আমি আমার মেয়েকে বলছি, তাতে তোমার সমস্যা কি? তুমি কথা বলছো কেন? তুমি এসব বিষয় নিয়ে কথা বলবে না। তখনই অতনু শ্রুতিকে থামিয়ে দেয়, বলে, শ্রুতি কি করছে? থামতে বলেছি তো, তুমি ওনাদের বাড়িতে এসে এরকম ব্যবহার করতে পারো না, তুমি এরকম করো না। তখনই দেখা যায় পরমাও কান্নায় ভেঙে পড়ে আর বলে, মাম্মা তুমি এটা কি করছো? তুমি এরকমটা করো না, আমি সুদীপার জন্য সব কিছু করতে পারি, সুদীপার জন্য আমি সব কিছু করেছি। তখনই দেখা যায় শ্রুতি বলে, কিসের জন্য পরমা? ওই মেয়েটার জন্য তোর এত দরদ কিসের? আমার মনে হয় যে আমাদের থেকে ওই সুদীপাই এখন তোর কাছে আপন হয়ে গেল। কেন তুই ওই মেয়ের কোনো খবর নিবি না, কোনো দায়িত্ব নিবি না? আমি আয়া রেখে দেব, আমার বাবাকে বলে আয়া রেখে দেব, তাহলে এত কথা উঠছে কেন? তখনই দেখা যায় পরমা বলে, চুপ করো না, আমি এসব বিষয় নিয়ে এখন আর কথা বাড়তে যাচ্ছি না, মাম্মা তুমি বাড়িতে চলে যাও, পাপা মাম্মাকে নিয়ে বাড়িতে চলে যাও। তখনই অতনু শ্রুতিকে বলে, শ্রুতি অনেক হয়েছে, এবার চলো। তখনই শ্রুতি বলে, অতনু তুমি এবার থামো, আমার ব্যাপারে কথা বলবে না, আমি আর আমার মেয়ের ব্যাপারে কোনো কথা বলবে না, আমার মেয়ে যেটা করছে সেটা ঠিক না, আমি ওকে এরকমটা করতে দেব না। তখনই পিছন থেকে জানকী বলে ওঠে, কেন করবেন না? অবশ্যই করবে, পরমা সুদীপার দায়িত্ব নিতেই হবে। কথাটা শুনে সবাই চমকে যায়, আর পরমা অবাক হয়ে যায় যে এটা কি বলছে সুদীপার পিসি। তখনই দেখা যায় যে শ্রুতি বলে, আপনি কি বলতে চান বলুন তো? আমি তো আপনার কোনো কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলার চেষ্টা করছেন? তখনই দেখা যায় জানকী বলে, কি বলার চেষ্টা করছে আপনি বুঝতে পারছেন না? আমি তো সবার সামনেই বলছি যে সুদীপার দায়িত্ব পরমাই নেবে, কারণ ওরই দায়িত্ব নেয়ার অধিকার আছে। তখনই শ্রুতি বলে, মানে আপনার কাছ থেকে শুনতে হবে? কাজের মেয়ের কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে? না, আমি এটা শুনতে পারবো না, আমি এটা করতেও পারবো না। তখনই আদিত্য বলে, আপনি ভুল করছেন, উনি কাজের মানুষ না, উনি সুদীপার পিসির মতো, সুদীপার পিসি। তখনই দেখা যায় যে পরমা খুব কষ্ট পেয়ে যায় তার মামার কথা শুনে। এরপরেই দেখা যায় শ্রুতি বলে, পিসির মতো পিসি তো না, রক্তের সম্পর্ক থাকলেও হতো, কারণ ওর সঙ্গে তো সুদীপার কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে এত কথা আসছে কেন? আমি এত কথা শুনতে চাইছি না, যেখানে রক্তের সম্পর্ক নেই সেখানে এত কথা তো আসে না। এরপরেই জানকী মনে মনে বলে, এখন যদি আমি সত্যিটা বলে দেই তাহলে কি হবে? আমি এখন সত্যিটা বলে দেব, কারণ উনি অনেক বাড়াবাড়ি করছেন, আমার দিদিমণিকে কথা শোনাচ্ছেন, কারণ দিদিমণি সব থেকে আপন, একমাত্র ওই পরমাই, ওরা দুই বোন এখন এক হয়েছে, এই জন্য আমাকে সব কিছু করতে হবে। এরপরে অভ্র বলে, চুপ করুন, আর আমাদের ব্যাপারে কথা বলবেন না, আমাদের বাড়ির ব্যাপারে আপনাকে এত মাথা ঘামাতে কে বলেছে বলুন তো? আমাদের বাড়ির ব্যাপারে আপনি এত মাথা ঘামাবেন না, আপনাকেই পারমিশন আমরা কেউই দিইনি, তাই বলছি চুপ করে থাকুন। তখনই পরমা বলে, হ্যাঁ মাম্মা তুমি এখান থেকে চলে যাও। তখনই গায়ত্রী রেগে যায় বলে, ব্যাস অনেক হয়েছে,
আপনি এই বাড়িতে এসেছেন, ভালোভাবে থাকলে থাকুন, না হলে চলে যান। কিন্তু আপনি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমাদেরকে কথা শোনাচ্ছেন, এটা কিন্তু ভালো দেখায় না। আপনাকে এই বাড়িতে গলাবাজি করতে দেব না। আপনার কি মনে হয় আমার বাড়িতে আপনি গলাবাজি করবেন সেটা আমি মেনে নেব? কক্ষনো না। তখনই শ্রুতি অতনুকে বলে, দেখেছো তো, দেখেছো, তোমার মেয়ের বাড়িতে এসে আমার এত কথা শুনতে হচ্ছে, আমি এটা মানতে পাচ্ছি না। তখনই ইন্দিরা বলে ওঠে, দিদি অনেক হয়েছে, আর এই কথা বাড়াবেন না। আমরা সবাই আছি সুদীপাকে দেখার জন্য, আপনার মেয়েকে দেখতে হবে না। কিন্তু আপনিও আর কথা বাড়াবেন না। অনেক কথা শুনিয়ে ফেলেছেন আমাদেরকে, আর কথা শোনাতে পারেন না। আপনার মেয়েকে আপনি যেটা বলবেন সেটাই আমরা করব। এরপরে গায়ত্রী বলে, হ্যাঁ, আপনার মেয়েকে আমরা সুদীপার ধার কাছেও আসতে দেব না, আর টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে, কিন্তু এখন আর কোনো কথা শোনাবেন না। তখনই অভ্র বলে, মা চুপ করো, অনেক হয়েছে। তখনই গায়ত্রী বলে উঠে, অভ্র, অনেকক্ষণ থেকে আমি দেখছি যে এই বিয়েন সবাইকে নিয়ে অপমান করছে। কেন কেন অপমান করবে? আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি এখান থেকে চলে যান, আপনাকে এখানে আর প্রয়োজন নেই। এরপরে শ্রুতি চলে যায়। তখনই গায়ত্রী সুদীপাকে নিয়ে ভিতরে যেতে গেলেই সেখানে পরমা চলে আসে আর বলে, মা আমি নিচ্ছি, তুমি আমাকে ভুল বুঝো না, মায়ের জন্য আমাকে তুমি কথা শুনিও না মা, তুমি আমাকে ভুল বুঝো না। তখনই গায়ত্রী বলে, অনেক হয়েছে পরমা, তোমার জন্য তোমার মা কত কথা না বলে গেল, আমাদেরকে অপমান করে গেল। এরপরেই দেখা যায় সুদীপাকে নিয়ে ওরা ভিতরে চলে যায়। এরপর অতনু জানকীর কাছে হাত জোড় করে বলতে নিষেধ করে যে পরমার সত্যটা। তখন পরমা সেগুলো দেখে ফেলে অবাক হয়ে যায় যে, আর বলে, পাপার মাঝখানে জানকী পিসির মাঝখানে কিছু একটা আছে, আমাকে জানতে হবে, আমাকে সবকিছু জানতে হবে। এরপরেই দেখা যায় জানকী ওখান থেকে চলে গেলে তখনই অতনুর কাছে পরমা সেই লকেটটি দেখিয়ে বলে, পাপা এটা কার? এটা আমাদের বাড়িতে কেন? তোমার আলমারিতে কি করছিল এটা? বলো আমাকে, এটার সঙ্গে কি সম্পর্ক তোমার? তখনই অতনু ভয়ে ভয়ে বলে, পরমা ভুল পুচ্ছো, আমি এটা দেখিনি, চেনি না, এটা কার আমি জানি না, আমার আলমারিতে বাড়িতে কিভাবে এসেছে সেটাও আমি জানি না, তুমি আমাকে ভুল বুঝছো। এই বলে অতনু চলে যায়। আর তখনই পরমা বুঝে যায় যে অতনু কিছু একটা লোকাতে চাচ্ছে পরমার কাছ থেকে। তখন পরমা বলে, আমি আগে সুদীপা সুস্থ হোক, তাহলে আমরা দুজন মিলেই সবকিছু বের করে ফেলব, আর সুদীপার পরিচয়টাও সুদীপাকে জানিয়ে দেব। এখন চুপ করে থাকাটাই বেস্ট হবে। এরপরে অন্যদিকে দেখা যায় সুদীপাকে কাপড় চেঞ্জ করে আদিত্য তার ঘরে নিয়ে শুইয়ে দেয়। তখনই সেখানে জানকীও চলে আসে আর বলে, দিদিমণি কষ্ট পেও না, দিদিমণি সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এখানে জামাই আছে, সবাই আছে, তোমার সবাই খেয়াল রাখবে, তোমাকে সুস্থ হতেই হবে। এই বলে জানকী বাইরে যায়। তখনই আদিত্য এসে, তখনই সুদীপা ইশারায় আদিত্যকে সিঁদুরের কৌটাটা দেখালে সিঁদুরের কৌটাটা নিয়ে আদিত্য সুদীপাকে বলে, এটা চাচ্ছ তুমি? তখনই সুদীপা হাতটা নামিয়ে ফেলে। তখনই আদিত্য বুঝতে পারে যে এটা সুদীপা চাচ্ছে। তখনই জানকী এসে আদিত্যের হাত থেকে সিঁদুরের কৌটা নিয়ে যখনই সিঁদুর পরাতে যাবে তখনই অভ্র আর পরমা আসে, আর পরমা থামিয়ে দেয় জানকীকার বলে, আদিত্য সিঁদুরের কৌটাটা তুমি নাও, তুমি পিসির কাছ থেকে সিঁদুরের কৌটাটা নিয়ে নাও। তখনই আদিত্য সিঁদুরের কৌটাটা নিয়ে বলে, এখন কি করব? তখনই পরমা বলে, তুমি কি করবে বুঝতে পারছো না, সিঁদুরটা তুমি পরিয়ে দাও, আমি বলছি তুমি পরিয়ে দাও। তখনই আদিত্য সুদীপাকে সিঁদুর পরাতে গেলে পরিয়ে দেয়। তখনই অভ্রটা দেখে খুব খুশি হয় আর বলে মনে মনে যে পরমা তাহলে সবকিছু মেনে নিচ্ছে, পরমা তাহলে আদিত্যের বৌদি হয়ে ওঠার চেষ্টা করছে। আমি বিনা কারণে পরমাকে ভুল বুঝে যাই সব সময়, আসলে পরমা সেরকম মেয়ে না, ও অনেক ভদ্র মেয়ে, ও অনেক ভালো মেয়ে। এরপরে দেখা যায় এগুলো দেখে জানকীও খুব খুশি হয়ে মনে মনে বলে যে আমাকে এখানেই থাকতে হবে, দিদিমণির সংসার বাঁচানোর জন্য এখানেই থাকতে হবে, আর দিদিমণি আর পরমা দিদিমণি সবকিছু আমাকে এক করে দিতে হবে, ওদের সত্যটা জানিয়ে দিতে হবে। এই জন্য যতদিন না জানানো হয় ততদিন আমি এখানেই থাকবো, এখান থেকে এক পাও নড়ব না। এরপরেই সেখানে ডক্টর এসে সুদীপাকে দেখে, বলে যে সে বেশি একটা সমস্যায় নেই, যদি কোনো একটি শক পায় তাহলে সে সুস্থ হতে পারে, সে সুস্থ হয়ে যাবে। এরপরে অন্যদিকে দেখা যায় আদিত্যের মেজ দাদাকে রুঢি ছলে বলে নিয়ে যায়, নিয়ে গিয়ে একটু সিগনেচার করিয়ে যায়। আর তখনই রুঢি সামনে এলে সে খুব ভয় পেয়ে যায় আর বলে, আপনি এখানে? তখনই দেখা যায় রুঢি বলে, হ্যাঁ, আপনি যেই সিগনেচারের সইটা দিলেন এটা কিসের জন্য তা কি জানেন? তখনই দেখা যায় আদিত্যের মেজ দাদা বলে যে, কিসের আমি জানি না, আমি এটা করতে চাই না, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই না। তখনই রুঢি বলে যে, আপনি এই জাল ওষুধের সঙ্গে জড়িয়ে আছেন, আপনার এই জাল ওষুধের সিগনেচার সেটা আমি আপনার কাছ থেকে নিয়ে নিয়েছি, আপনি যদি আমার কথা মতো কাজ না করেন তাহলে আমি এটা থানায় দিয়ে দেব, আর আপনি সারা জীবনের মতো জেলে চলে যাবেন, তাই বলছি আমার কথা মেনে নিন, তাহলে আপনার কিচ্ছু হবে না। তখন রাজি হয়ে যায়। আর তখনই রুঢি সুদীপার রিদমুর হাতে সেই খারাপ ছবিগুলো দিয়ে বলে এটা আদিত্যকে দেখিয়ে দিতে। আদিত্যের মেজদাদা তখন রাজি না হলে রুঢি বলে, রাজি না হলে কিন্তু আমি তোমাকে জেলে দিয়ে দেব। তখনই আদিত্যের মেজদাদা রাজি হয়ে যায়।